সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার। অনলাইনে যারা অ্যাড হয়েছে, আমি তাপস কুমার দত্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নারায়ণগঞ্জ কলেজ। তো আমি আজকে লাইভ ক্লাস নিব ডিগ্রি 3rd ইয়ার, বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। This is my introduction. তো আজকে আমরা যে পড়বো সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। চ্যাপ্টারস নেম হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজেস। আমরা আজকে দেখব ইন্ট্রোডাকশন, ডেফিনিশন অফ লিজ, characteristics of leasing, advantages of lease financing, conditions of lease contract, fundamentals of leasing, nature of leases, classification of lease, capitalization criteria, accounting for leases. তো আমরা দেখতে পাচ্ছি যে ইজারা, লিজের বাংলা হচ্ছে ইজারা। ইজারা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে মালিক এবং লিজার, অর্থাৎ এখানে দুইটা পক্ষ থাকে এই বিজনেসে। সেটা হচ্ছে লিজার মানে লেসার আমরা যেটা বলি, আর এটা হলো লেসি। অর্থাৎ মালিক বা লেসারকে বলা হচ্ছে যিনি ইজারা দেন, আর যিনি ইজারা গ্রহণ করেন তাকে বলা হচ্ছে লেসি। একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিত ভাড়ার বিনিময়ে এবং তার সম্পত্তি হস্তান্তর না করার শর্তে ব্যবহারের অনুমতি দেয়। লিজের চুক্তিতেই ভাড়ার পরিমাণ এবং লিজের মেয়াদকাল উল্লেখ থাকে। অর্থাৎ আমরা লিজ যে বিষয়টা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ড দেওয়া থাকবে, সেখানে সব কিছু লেখা থাকবে কন্ট্রাক্টের মধ্যে। আমরা দেখি যে লিজ অ্যাকাউন্টিংয়ে কী কী বিষয়টা রয়েছে অন্তর্ভুক্ত। এখানে লেসার এবং লেসি অর্থাৎ দুইটা পক্ষ থাকবে। এর মধ্যে ওই ধরনের চুক্তির হিসাব রক্ষণ যে চুক্তির অধীনে লেসি একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পদ, অর্থাৎ তার সম্পদ কিনবে এবং লেসারের কাছ থেকে, ইজারাদারের কাছ থেকে ভাড়া গ্রহণ করবে। তারপর আমরা দেখছি 2 নম্বর পয়েন্ট, যে লেসার সম্পত্তির মালিকানা ধরে থাকে কিন্তু তা ব্যবহার করার অধিকার এবং নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে লেসিকে প্রদান করে থাকে। অর্থাৎ ওনারশিপ এখানে ট্রান্সফার করা হয় না, মানে উনি ইউজ করতে পারবেন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট, কিন্তু ওনারশিপ অর্থাৎ মালিকানা, যে সম্পত্তির যে মালিকানা, সেটাকে ট্রান্সফার করা হয় না। নাম্বার 3, মানে লেসির যেই দৃষ্টিকোণ থেকে সম্পদ ক্রয় না করে ব্যবহার করার একটি বিকল্প, আমরা ব্যবহার করার একটি বিকল্প, এটা ক্রয় না করে অ্যাকর্ডিং টু লিজ কন্ট্রাক্ট সে এটা ব্যবহার করতে পারবে। সাধারণ ক্রয়ের সাথে লিজের পার্থক্য হলো যে সাধারণ ক্রয়ের ক্ষেত্রে ব্যবহারকারী সম্পত্তির মালিকানা পায়, অর্থাৎ ব্যবহারকারী সম্পত্তি, আমি যদি কোনো জিনিসটাকে পারচেস করি সেটা আমার ওনারশিপ পেয়ে যাবে। ধরুন আমি একটা ফ্রিজ কিনলাম ক্যাশ সিঙ্গার কোম্পানি থেকে, সেখানে ওনারশিপ তারা আমাকে দিয়ে দিবে। আর যদি আমি ক্যাশে না কিনি, অন ক্রেডিট কিনি, সেটা ওয়ান কাইন্ড অফ লিজিং বলা চলে, তারা সেখানে দেখা যাবে যে ওনারশিপ আমাকে দিবে না যতক্ষণ না পর্যন্ত আমি টোটাল পেমেন্ট ইনস্টলমেন্ট পে অফ করছি, অর্থাৎ পরিশোধ করছি, ততক্ষণ পর্যন্ত আমি ওনারশিপ পাবো না, ব্যবহার করতে পারবো। লিজের সবচেয়ে সুবিধা হচ্ছে যে লেসি বা ইজারা গ্রহীতা কোনো বড় ধরনের খরচ না করে সম্পত্তি ব্যবহার করতে পারে। পূর্বে ইজারা বা লিজের মাধ্যমে কেবলমাত্র ভূসম্পত্তি ব্যবহার করা হলেও বর্তমানে এটির ব্যবহার অনেক ব্যাপক। আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনিশন অফ লিজ। অর্থাৎ যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী a lease is an agreement whereby the lessor conveys to the lessee in return for a payment or services of payments the right to use an asset for an agreed period of time. অর্থাৎ যিনি এটার মালিকানা বা যিনি এটার সম্পত্তিটা লিজ দেবে লেসিকে, তিনি কি করবেন, এর বিনিময়ে একটা পেমেন্ট পাবেন। আচ্ছা, সেটা হচ্ছে সার্ভিস হতে পারে, সেটা হচ্ছে সম্পত্তি দিতে পারে।
তো একটা অ্যাগ্রিড পিরিয়ড অফ টাইম সেখানে থাকবে, একটা নির্দিষ্ট সময়, ধরুন 5 বছর, 2 বছর, 3 বছর, এরকম। It depends on the product, it depends on the service, it depends on the company leasing contract. তো যাই হোক, আমরা একটা সুন্দর একটা ফিগার বা একটা চিত্র দেখে আমরা বুঝতে পারছি লিজ হচ্ছে লিজ কন্ট্রাকচুয়াল অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ লিজটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যাগ্রিমেন্ট বিটুইন লেসার অ্যান্ড লেসি। আমরা আবার বলছি, বিটুইন লেসার অ্যান্ড লেসি। ইংরেজিতে বলা হয় ইজারাদারকে বলা হয় লেসার এবং ইজারা গ্রহীতাকে বলা হয় লেসি। অল দ্য ইউজ অফ অ্যাসেট, অর্থাৎ লেসি কি করবে, সম্পত্তি ইউজ করবে। গিভ পেরিওডিক রেন্টাল লিজ পেমেন্ট, অর্থাৎ কি করবে, পিরিয়ড মানে সময় অনুযায়ী, ধরুন প্রতি মাসে মাসে বা প্রতি 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর কি করবে, পেমেন্ট দিয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে স্পেসিফিক টাইম পিরিয়ড সেখানে থাকবে। আমরা দেখতে পাচ্ছি লিজের মধ্যে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। এই ফিগারটা, এই ডায়াগ্রামটা আমাদের লিজের যে ডেফিনিশন সেটা খুব আমাদেরকে মনে রাখার জন্য হেল্প করবে। বিটুইন লেসার এবং লেসি, ওকে, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকবে। ওকে, লিজ হচ্ছে লেসার এবং লেসির মধ্যে সম্পাদিত এরূপ চুক্তি যেটা লেসিকে নির্ধারিত নগদ ভাড়া প্রদান সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়ের জন্য লেসারের সম্পত্তি ব্যবহার করার অধিকার প্রদান করে থাকে। এই ফিগারটার মধ্যে, চিত্রটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই কথাটার মানেটা। লিজ চুক্তির একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো এই যে লেসার তার সম্পত্তির মূল সুবিধা থেকে কম সুবিধা প্রদান করে থাকে। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স অফ লিজ। দেখতে পাচ্ছি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ লিজিং এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ইজারা চুক্তির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভাড়া পরিশোধ, অর্থাৎ এখানে ভাড়া পরিশোধ করতে হবেই। এই চুক্তি অনুযায়ী ইজারা গ্রহীতা এবং একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সম্পত্তির মালিককে ভাড়া পরিশোধ করবে। একটা নির্দিষ্ট টাইম, আমি যদি একটা রেফ্রিজারেটর কিনি সিঙ্গার থেকে, সেখানে দেখা যাবে যে 12 মাসের চুক্তি, তাই প্রতি 12 মাসে আমাকে এই ওনারা যেই পেমেন্টটা ধার্য করবে প্রতি মাসে, ইনস্টলমেন্ট যেটাকে বলা হয়, সেটা প্রতি মাসে মাসে আমাকে সেই ইনস্টলমেন্টটা পেমেন্ট দিয়ে যেতে হবে। যদি এই পেমেন্ট না দেওয়া হয় তাহলে এটা একটা চুক্তি ভঙ্গের শামিল হয়ে যাবে। তাই এখানে আমরা কিছু কার্ডিনাল বিষয় দেখতে পাচ্ছি। মূলধনের অংশ, সুদ, রক্ষণাবেক্ষণ খরচ, নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ইজারা গ্রহীতা সম্পত্তি ব্যবহার করে থাকে, ইজারা দাতাকে মালিক বা লেসর, ইজারা গ্রহীতাকে ভাড়াটিয়া বা লেসি বলা হয়ে থাকে, এটা আমরা একটু আগে পড়েছি। ইজারা অর্থ সংস্থানের ক্ষেত্রে ইজারাকৃত সম্পত্তি কিছু মেরামত, রক্ষণাবেক্ষণ, বীমা সহ আনুষঙ্গিক ব্যয়কে বহন করবে, সেই সম্পর্কে 2 ধরনের চুক্তি হতে পারে। নিট ইজারা এখানে একটা কার্ডিনাল বিষয়। রক্ষণাবেক্ষণ ইজারা, সময়সীমা, ইজারা চুক্তির ক্ষেত্রে ইজারা সম্পত্তির ইজারা গ্রহীতা কতদিন ব্যবহার করতে পারবে সে সম্পর্কে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। ইজারা চুক্তির বাতিল, ইজারা চুক্তি বাতিল করা যাবে কিনা সে সম্পর্কিত বিধান নিম্নরূপ। আমরা দেখতে পাচ্ছি যে বাতিলযোগ্য ইজারা চুক্তি বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে তার চুক্তিতে উল্লেখ থাকে। সাধারণত পরিচালনা ইজারার ক্ষেত্রে এ ধরনের চুক্তি হয়ে থাকে। বাতিলযোগ্য ইজারা, অর্থাৎ কিছু কিছু ইজারা আছে যেখানে কেবলমাত্র চুক্তির মেয়াদ শেষ দ্বারাই বাতিল করা যায়, কোনো অবস্থাতেই মেয়াদের পূর্বে চুক্তি বাতিল করা যায় না। নবায়নযোগ্য ইজারা চুক্তির মেয়াদ শেষে তার নবায়ন করা যায়। এক্ষেত্রে ভাড়ার পরিমাণ বেশি হতে পারে। যদি সম্পত্তিটির ক্ষয়িষ্ণু প্রকৃতির হয় তবে তার ভাড়ার পরিমাণ কম হয়ে থাকে। পক্ষান্তরে সম্পত্তিটির ভূমি, দালান কোঠা প্রকৃতির হলে ভাড়া বেশি দিয়ে থাকে। ক্রয় সুবিধা, অনেক সময় ইজারার চুক্তির মেয়াদ শেষে উক্ত সম্পত্তির ক্রয়ের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে অবশ্য ক্রয়ের শর্তাবলী চুক্তিতে উল্লেখ থাকতে হবে। এরূপ ক্রয় মূল্য বাজার মূল্য বিবেচনা করে নির্ধারিত হয়ে থাকে। উপভাড়া নিষেধ, যেহেতু ইজারা গ্রহীতা সম্পত্তিটির প্রকৃত মালিক নন, সেহেতু কোনো অবস্থাতেই উক্ত সম্পত্তিটি উপভাড়া দেওয়া
যাবে না। স্থানান্তর অর্থাৎ ইজারাকৃত সম্পত্তিটি ইজারা গ্রহীতা অন্য স্থানে রূপান্তর করতে পারবে না, কোনো অবস্থাতে এটা সম্ভব না। অর্থাৎ আমার সম্পত্তিটা যিনি মানে ইজারাদারের যে সম্পত্তিটা লেসি ব্যবহার করবে সেটা অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না, বা অন্য কেউ এটা হাত বদল করতে পারবে না, একমাত্র লেসি এটা ব্যবহার করতে পারবে। তবে বিশেষ প্রয়োজনে স্থানান্তরের প্রয়োজন হলে সেক্ষেত্রে ইজারাদার অনুমতির প্রয়োজন হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ইজারাদারের সম্পত্তি প্রয়োজন হবে। ইজারাদাতা অনুমতি দিলেই তবে সম্পত্তির অন্য স্থানে স্থানান্তর করা যাবে। পরিশেষে বলা যায় ইজারা চুক্তিতে উপযুক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। খুশি আপনাদের দেখতে। অ্যাডভান্টেজেস অফ লিজ ফাইন্যান্সিং। আমাদের লিজ ফাইন্যান্সিং অর্থাৎ আমাদের যারা লিজিং, যেটা আমাদের টপিক আজকে, সেই লিজ ফাইন্যান্সিং এটাকে বলা হয়, এটা বেশ পপুলার একটা ওয়ার্ড, লিজ ফাইন্যান্সিং। এটার কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো আমরা এখন এই মুহূর্তে আলোচনা করব। ইজারা অর্থসংস্থানকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটা এই ইজারা লিজ ফাইন্যান্সিংয়ের একটা বিশাল স্কোপ রয়ে যায়, যেখানে লেসি হয়তোবা ডিউ টু ল্যাক অফ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সে হয়তোবা সম্পত্তিটি কিনতে পারছে না, বাট লিজ ফাইন্যান্সিং বা যারা এটা যেই সুবিধাটা যারা দিয়ে থাকে যে কোম্পানিগুলো, তাদের কারণে বিশাল একটা উপকার হয়, সেটা হচ্ছে ফাইন্যান্স টু অ্যারেঞ্জ ফাইন্যান্সিং। কারণ দীর্ঘমেয়াদী অর্থায়ন সাধারণত স্থায়ী সম্পত্তি ক্রয়ে নিয়োজিত করা হয়, আবার ইজারার মাধ্যমে স্থায়ী সম্পত্তি ক্রয় না করে উক্ত সম্পত্তি সেবা পাওয়া যায়। বেশ কিছু সুযোগ সুবিধার কারণে ইজারা অর্থায়ন উদ্ভব ও ক্রমবিকাশ সম্ভব হয় না। আচ্ছা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটার মধ্যে ইজারা গ্রহীতার কাছে এটা সহজলভ্য, স্বল্প বিনিয়োগের মাধ্যমে আমরা একটা লিজ ফাইন্যান্সিং পেতে পারি, সেখানে বিনিয়োগ বেশি করতে হয় না লেসিকে। আমরা পূর্ণ অর্থ সংস্থান এই ইজারার কারণে পেতে পারি, লিজিংয়ের কারণে পেতে পারি। এখানে আমাদের ক্যাপিটালের কোনো ঝুঁকি থাকে না। বিশেষ করে ইজারা লেসির ক্ষেত্রে লেসি এটা নির্দ্বিধায় উইদাউট রিস্ক এটা ব্যবহার করতে পারে। তারপর নগদ প্রবাহ, যেটা আমরা অ্যাকাউন্টে দেখতে পাই, নগদ প্রবাহ অর্থাৎ ক্যাশ, যেটা আউটফ্লো ইনফ্লো যে বিষয়টা, সেখানে প্রচুর অর্থ বিনিয়োগ না করেও স্থায়ী সম্পত্তির সুবিধা পাওয়া যায় ইজারার মাধ্যমে। এর ফলে কারবারের নগদ প্রবাহ বৃদ্ধি পায়, বা ইজারার ভাড়ার চেয়ে সাধারণত বেশি হয়ে থাকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো আমি এটা বুঝতে পারতেছি না কয়জন আসছে। আপনি ইউজ করছেন? না, আমি এই লাইভটাই প্রথম, আমার এই লাইভটা প্রথম। যাই হোক, কন্টিনিউ করতেছি। তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ, তো ওরা তো কেউ আসবে না মনে এই মুহূর্তে, কথা আছে বল স্বাক্ষর। রক্ষণাবেক্ষণ অন্যান্য সেবা অর্জন, ইজারা বাতিল করা যেতে পারে, কিস্তিতে ভাড়া প্রদান, এটা বিরাট একটা সুবিধা। ইজারার মাধ্যমে স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য সহজ কিস্তিতে ভাড়া প্রদান করা হয়ে থাকে। এরূপ কিস্তি মাসিক হতে পারে, 3 মাস অন্তর অন্তর হতে পারে, বার্ষিক হতে পারে। ইজারাদারের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অবশিষ্ট মূল্যের যে মালিকানা, সেটা সম্পত্তির মালিকানা থাকে ইজারাদার তার নিকট, অর্থাৎ লেসরের নিকট। সম্পত্তির টোটাল আমি একটু আগে শুরুতেই বলেছি যে ওনারশিপ অফ অ্যাসেট ইজারাদারের কাছেই থাকে। সেই সূত্রে সম্পত্তিটির ব্যবহার শেষে অবশিষ্ট অংশের মালিকও হতে পারে। অবশেষে তা বিক্রি করে তিনি লাভবান হয়েও থাকেন। নিশ্চিত আয়, অর্থাৎ এখানে কনফার্ম যে রেভিনিউ সেটা চলে আসতে পারে। সেটা হচ্ছে ইজারা গ্রহীতা ইজারা চুক্তি মোতাবেক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কিস্তিতে ইজারাদারকে পরিশোধ করে থাকেন। এক্ষেত্রে ইজারা গ্রহীতা আর্থিক অবস্থা খারাপ হলে বা বাজারে সুদের হার হ্রাস পেলেও তাকে ইজারাদাতাকে কিস্তিতে অর্থ পরিশোধ করতে হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। কন্ডিশনস অফ এখানে কয়জন উপস্থিত আমি কেমনি বুঝবো? আমি তো লাইফটা আমার প্রথম। ভাই এমন করেন যে কন্ডিশনস অফ লিজ কন্ট্রাক্ট, না জুমে না লাইভ, হ্যাঁ থাকতে ফেসবুকে জায়গায় আবার যদি সমস্যা হয়ে যায় তা থাক নাকি ইউনিভার্সিটি দেখবেন, তাহলে দেন না। আর স্যারকে তো আবার বলতে হবে যে ফেসবুক লাইভে কদিন ছিল বলতে হবে না, রিপোর্ট দিতে হবে না।
হ্যাঁ তাই আমি কি মিনিমাইজ করে নেবো? গেলাম তারপরে ছয়জন Iya, enggak. Hah? Kan boleh kalau di sana kelas dulu ya. Tidak kelas dulu. Hah? একজন আছে ওই যে লাল কিনারা নাকি এটা কোনো হইল আমার মোট 6 জন 17 জন 16 জন না থ্যাংক ইউ 17 জন থ্যাংক ইউ এ ভাই গেল না ও সরি থ্যাংক ইউ ভাই বল না আরে ভাই বল না বল যাই না আপনার কথা আছে আমার বল কন্ডিশনস অফ লিজ কন্ট্রাক্ট অর্থাৎ ভাড়ার শর্ত হচ্ছে আমরা কন্ডিশন সেখানে 1 নম্বর কন্ডিশন হচ্ছে মালিকানা থাকবে, সেখানে মেরামত রক্ষণাবেক্ষণ বীমা ইত্যাদি ব্যয় থাকবে, নিট ইজারা রক্ষণাবেক্ষণ ইজারা সেখানে সময়সীমা থাকবে, ইজারা চুক্তি বাতিল করা যাবে, সেটা হচ্ছে বাতিলযোগ্য ইজারা হতে পারে, বাতিল অযোগ্য ইজারা, নবায়নযোগ্যতা, ক্রয় সুবিধা। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ডিয়ার স্টুডেন্টস। ফান্ডামেন্টালস অফ লিজিং অর্থাৎ লিজিংয়ের মৌলিক বিষয়গুলো কি আমরা একটু এই জায়গাটা একটু অ্যাটেনশন দিব ভালো করে। লিজ প্রপার্টি সেখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্লাইডটা আসেন, লিজ প্রপার্টি রিয়েল অ্যাসেট পার্সোনাল অ্যাসেট। সুন্দর একটি কথা, যেহেতু লিজ একটি চুক্তি সেহেতু লেসার এবং লেসি এর মধ্যে চুক্তির বিভিন্নতা দেখা দিতে পারে এবং চুক্তি লিজের সময়কাল, লিজের শর্ত ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। লিজ চুক্তি অনুসারে বছর বছর রেন্টাল পেমেন্টস একই সাথে থাকতে পারে অর্থাৎ রেন্টাল পেমেন্টসটা একই থাকতে পারে এবং বৃদ্ধি পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। আমরা এই কথাগুলো মনে রাখবো এবং এটা লিজ ফাইন্যান্সিংটা অত্যন্ত কনকারেন্ট একটা বিষয় এবং এটা আমাদের লাগেও সামাজিক বাস্তবিক এবং আমাদের প্রেক্ষাপটে এই লিজ ফাইন্যান্সিং বেশ প্রচলিত। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে উন্নত দেশগুলোতে লিজ ফাইন্যান্সিং বেশ চলে এবং আমাদের সাউথ ইস্ট এশিয়া বাংলাদেশে অনেক বেশি এটা ব্যবহার দেখা যাচ্ছে, উপকারও দেখা যাচ্ছে। রেন্টাল পেমেন্টসের এই বিভিন্নতা নির্ভর করে বিক্রয়, প্রধান ভাড়া সুদের হার, ভোক্তা মূল্য সূচক ইত্যাদির উপর। ইজারা হিসাবরক্ষণ এই অর্থে খুব জটিল নয়। লেসি বা ইজারা গ্রহীতা বা ইজারা দাতা বা লেসারকে কালান্তিক পরিশোধ করে থাকেন, যেটা ইজারার গ্রহীতার বহিতে অন্যান্য সকল খরচের মতো একটি খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়। পক্ষান্তরে লেসারের বইতে এটিকে অন্যান্য আয়ের মতে আয় হিসাবে লিপিবদ্ধ করেন। যদি কোম্পানির প্রধান ব্যবসা লিজিং না হয় সেখানে অন্যান্য আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সময় লাগে এটা স্লাইডটা আসতে। হ্যাঁ এটা ওরা লাইভে আছে। ওকে, আমরা ধরি একটি সম্পত্তির ইজারা ভাড়া মাসিক হচ্ছে 1000 টাকা। সেখানে আমরা দুইটা বুকস অফ অ্যাকাউন্টস দেখবো, সেটা হচ্ছে লেসি আর একটা হবে লেসার। আচ্ছা, লেসি কি লিখবে? লেসি লিখবে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা আবার বলছি, লেসি কি লিখবে? লেসি এটা খরচ, লেস এক্সপেন্স লিখবে। ধরো আমি সিঙ্গার থেকে এনেছি, আমি ব্যবহারকারী, আমি লিখবো কি যে রেন্ট এক্সপেন্স, আমার বইতে লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অপরপক্ষে লেসর কি লিখবে? এখানে লেসি ভুল আছে, লেসর লিখবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ আমি পেমেন্টটা দিলে পরে সিঙ্গার কোম্পানি ক্যাশ পেয়ে গেল, সেখানে সিঙ্গার কোম্পানি কি লিখবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিজিং রেভিনিউ ডেবিট। আমি আবার বলছি, ধরুন আমরা সিঙ্গার থেকে কিনলাম, সেখানে সিঙ্গার হচ্ছে লেসার, সে লেসারের বইতে লিখে থাকবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট লিজিং রেভিনিউ ক্রেডিট। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, 54 নম্বর, 55
নেচার অফ লিজ, অর্থাৎ তাহলে না কথা বলা, অর্থাৎ যে লিজ চুক্তিতে আইনগত শর্তের কারণে লিজের মধ্যে ব্যাপক বিভিন্নতা পরিলক্ষিত হয়। তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি বাতিলকরণের ব্যবস্থা এবং জরিমানা, 2 নাম্বার লিজ কাল বা মেয়াদ, দর কষাকষি করে নবায়ন বা ক্রয় অপশন, সম্পদের অর্থনৈতিক জীবনকাল, সম্পদের ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য আমরা অনেকেই জানি, এই টিসিকে আমরা করেছি, অর্থাৎ সম্পত্তি ব্যবহার করতে 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 একটা লাস্টে যেই এটার মার্কেট ভ্যালু থাকে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য ব্যবহার করতে করতে। ন্যূনতম লিজ ভাড়া, অর্থাৎ মিনিমাম একটা লিজ ভাড়া দিতে হবে আমাকে। 7 নম্বর, লিজ চুক্তিতে অন্তর্নিহিত সুদ হার থাকবে। ইজারা গ্রহীতা কর্তৃক অনুমানকৃত ঝুঁকির পরিমাণ, যেমন রক্ষণাবেক্ষণ, বীমা এবং কর ইত্যাদি খরচ লিজি কর্তৃক প্রদান। বিভিন্ন ধরনের লিজের জন্য হিসাব সংরক্ষণ করতে হলে উপযুক্ত শর্তগুলো সম্পূর্ণ জ্ঞান রাখা প্রয়োজন। নিম্নে এই শর্তগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে দর কষাকষি করে ক্রয় অপশন, ভগ্নাবশেষ মূল্য, একটু সময় লাগে। ন্যূনতম লিজ ভাড়া, চুক্তি অনুযায়ী লিজ টার্মের মধ্যে লেসি লিজ ভাড়ার ব্যাপারে একদম লেসরকে প্রদান করে থাকে, ন্যূনতম লিজ ভাড়া দিতে হবে। আমরা এখানে দেখতে পারি যে ভগ্নাবশেষ মূল্যের নিশ্চয়তার জন্য যদি কোনো পরিশোধ করা হয় তাও ন্যূনতম লিজ ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। যেমন আমরা এই জায়গাটা খুব অ্যাটেনশনের সাথে দেখব যে মিনিমাম লিজ পেমেন্টস ব্যাখ্যা করে ধরে নেওয়া হলো যে আইডিয়াল লিজিং কোম্পানি মাসিক 3000 টাকা ভাড়া একটি ইকুইপমেন্টের জন্য 3 বছরের জন্য লিজ নেবে, আমরা ধরলাম। রেন্টাল পেমেন্টের মধ্যে বীমা, সংরক্ষণ খরচ বাবদ 500 টাকা রয়েছে। আচ্ছা, লিজিং পিরিয়ড 3 বছর, অর্থাৎ লিজড ইকুইপমেন্টের রেসিজুয়াল ভ্যালু, অর্থাৎ রেসিজুয়াল ভ্যালু হচ্ছে অবশিষ্ট মূল্য, 10,000 টাকা আমরা ধরলাম। এই 10,000 টাকা নিশ্চয়তা লেসি কর্তৃক পাওয়া গেল, অর্থাৎ লেসি বললো যে এই 10,000 টাকা আমি দিবই। সেক্ষেত্রে মিনিমাম লিজ পেমেন্টটা আমাদের কী হবে, আমরা এই জায়গাটা একটু আসি। রেন্টাল পেমেন্টস ইনক্লুসিভ এক্সিকিউটরি কস্ট, অর্থাৎ এক্সিকিউটরি কস্ট হচ্ছে ওই যে 500 টাকাটা, যেমন বীমা, সংরক্ষণ, এগুলো হলো এক্সিকিউটরি কস্ট। আচ্ছা, সেই এক্সিকিউটিভ কস্ট বাদ দিয়ে আমি যদি ধরি 3,000 থেকে যদি 500 টাকা বাদ দেই তাহলে 2,500 মাল্টিপ্লাই গুণন 36, অর্থাৎ 3 বছর 3 12 36, 36 দিয়ে 2,500কে আমরা মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছি 90,000 টাকা আসে। গ্যারান্টিড রেসিজুয়াল ভ্যালু, অর্থাৎ লেসি যে গ্যারান্টিড রেসিজুয়াল ভ্যালু দিল সেটার নামটা হচ্ছে কত টাকা, 10,000 টাকা। তাহলে টোটাল মিনিমাম লিজ পেমেন্টস আমরা ধরে নিলাম 1 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে ইনক্রিমেন্টাল বরোইং রেট লিজকৃত সম্পত্তির অনুরূপ একটি সম্পত্তি ক্রয় করতে অন্যান্য উৎস থেকে ঋণ সংগ্রহের জন্য লেসিকে যে সুদ প্রদান করতে হয় তাকে ইনক্রিমেন্টাল বরোইং রেট বলে। ইমপ্লিসিট এবং ইন্টারেস্ট রেট, লিজ শুরুর তারিখে যে হার দ্বারা মিনিমাম লিজ পেমেন্টস সে কে সমপদের ন্যায় বাজার মূল্যে পরিণত করা হয় তাকে ইমপ্লিসিট ইন্টারেস্ট রেট বলে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। একটু সময় লাগে আমি জানি না। ক্লাসিফিকেশনস অফ লিজ, অর্থাৎ আমরা লিজকে 2টা ভাগে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 অপারেটিং লিজ, ক্যাপিটাল লিজ, অর্থাৎ অপারেটিং লিজের বাংলা হচ্ছে পরিচালনা লিজ। কোনো লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে তবে তাকে লিজ বা অপারেটিং লিজ বলা হয়। এই ধরনের চুক্তিতে সম্পত্তির মালিকানা ও ঝুঁকি কখনোই লেসি গ্রহণ করতে পারে না। মূলধন লিজ, পূর্ণ লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লেসি কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা লেসর কর্তৃক ঝুঁকি গ্রহণের অপশন থাকে তাহলে মূলধন লিজ বলে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ক্যাপিটালাইজেশন
ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালিকানা হস্তান্তর একটা বিষয় ব্যাপার আছে। 1 নম্বর শর্ত, মালিকানা হস্তান্তর তখনই পূর্ণ হবে, অর্থাৎ ওনারশিপ ট্রান্সফার। আমরা শুরুতেই বলেছিলাম যে লিজ মেয়াদের শেষে সম্পূর্ণ মালিকানা লেসির নিকট হস্তান্তরিত হবে লেসর কর্তৃক। দর কষাকষি করে ক্রয় অপশন, অর্থনৈতিক জীবন, ন্যায্য বাজার মূল্য। আমরা দেখতে পারি যে এই ক্রাইটেরিয়া তখনই পূরণ হবে যদি লিজ টার্ম শুরুর সময় লিজ প্রপার্টির ন্যূনতম ভাড়ার পরিমাণ বর্তমান মূল্য ন্যায্য বাজার মূল্যের বেশি সমান বা 90% বেশি হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া। সামারি অফ লিজ ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া, আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা আমরা একটু ভালো মতো ডিয়ার স্টুডেন্টস আমরা দেখব প্লিজ। লিজ একটা কন্ট্রাক্ট। আমরা যদি প্রশ্ন করি নাম্বার 1, আমরা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ we can see here, does lease meet any one of the first 4 requirements in group A? আমরা এই গ্রুপ এ 4টার মধ্যে কি একটা করে সেটাকে বলবো আমরা ফুলফিল করে, তাহলে সেটাকে বলবো আমরা অপারেটিং লিজ। তারপরে হচ্ছে লেসর বা লেসি, ইজ কালেক্টিবিলিটি রিজনেবলি অ্যাসিওর্ড, অর্থাৎ যে আমরা যে অর্থাৎ লেসর যে ভাড়াটা দিবে আসলে কি উনি পেমেন্ট দিতে পারবেন, ইনস্টলমেন্ট কি উনি দিতে পারবেন, লেসি কি দিতে পারবেন। আবার 2 নম্বর কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ইজ পারফরমেন্স সাস্টেইনেবিলিটি কমপ্লিট। হ্যাঁ, পারফরমেন্স সাস্টেইনেবিলিটি কি কমপ্লিট করা হয়েছে। ইজ দেয়ার এ ম্যানুফ্যাকচারার অর ডিলার প্রফিট। হ্যাঁ, এটা কি ম্যানুফ্যাকচারার, লেসি বলতে পারে, লেসি যে ভাড়া নিবে আচ্ছা কি এটা কি ম্যানুফ্যাকচারার যিনি, এটা কি উৎপাদনকারী না ডিলার কে, এই প্রশ্নটা থাকতে পারে। সেই ক্ষেত্রে এটা আমরা ক্যাপিটাল লিজ হিসেবে কনসিডার করব। আবার সেলস টাইপ লিজ, এটা কি সেলস টাইপ লিজ, এটা কি ডাইরেক্ট ফাইন্যান্সিং লিজ, অর্থাৎ হতে পারে ম্যানুফ্যাকচারার থেকে আমি নিতে পারি, ডিলার থেকে নিতে পারি। সেলস টাইপ লিজ এটা ডাইরেক্ট ফাইন্যান্সিং, যে তারা ডাইরেক্ট লিজ দিবে। যেমন আমরা যদি কথা প্রসঙ্গে চলে আসি, বাটারফ্লাই মার্কেটিং কোম্পানি, সিঙ্গার মার্কেটিং কোম্পানি, এরা কিন্তু সবাই মার্কেটিং কোম্পানি এবং মূলত তারা লিজ ফাইন্যান্সিং প্রোভাইড করে থাকে, ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে থাকে। তারা কিন্তু ডাইরেক্ট ফাইন্যান্সিং লিজ এক হিসেবে বলতেও পারি, আবার আরেক হিসেবে বলতে পারি যে তারা মার্কেটিং, অর্থাৎ তারা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের জিনিসগুলো তারা পারচেস করে আনেন, পারচেস করে তাদের কোম্পানির থ্রুতে ডাইরেক্ট ফাইন্যান্সিং করে থাকে। সেই ক্ষেত্রে আমরা সিঙ্গারকে ডাইরেক্ট ফাইন্যান্সিং বলতে পারি। বা সেলস, আমি যদি ক্যাশ দিয়ে কিনি সেক্ষেত্রে আমি যেটা ক্যাশ সেলস টাইপ, অর্থাৎ যদি কেউ সুবিধা চায় ইনস্টলমেন্টের সুবিধা তাহলে সিঙ্গার বা বাটারফ্লাই এনারা দিতে পারেন। আবার কেউ যদি বলেন আমি ক্যাশ কিনবো সেই ক্ষেত্রে ডাইরেক্ট মালিকানা অর্থাৎ ওনারশিপ চলে আসবে। আমি ফ্রিজ কিনলাম ইনস্টলমেন্টে কিস্তিতে, সেক্ষেত্রে আমাকে ফ্রিজ ব্যবহার করতে দিবে, রেফ্রিজারেটর ব্যবহার করতে দিবে, বাট ওনারশিপ আমাকে দিবে না। অন দি আদার হ্যান্ড আমি যদি সিঙ্গার বা বাটারফ্লাই থেকে কোম্পানি থেকে আমি যদি একটা রেফ্রিজারেটর কিনি, পারচেস করি ক্যাশ অন ক্যাশ, সেক্ষেত্রে অন ক্যাশ মিনস অন ক্যাশ আমাকে ওনাকে ইনস্ট্যান্ট আমাকে ওনারা ওনারশিপ দিয়ে দিবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। অ্যাকাউন্টিং ফর লিজেস, টার্মস অফ লিজ। আমরা এই জায়গাটা খুব ভালো মতো দেখবো। আমরা খুব একটা সহজ একটা অঙ্ক, একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করলাম। এতক্ষণ আমরা থিওরিটিক্যাল আসপেক্টস দেখেছি, এখন আমরা প্র্যাকটিক্যাল আসপেক্টস দেখবো অ্যাকাউন্টিং ফর লিজেস, অর্থাৎ লিজ ফাইন্যান্সিংয়ে কীভাবে অ্যাকাউন্টিংয়ের ট্রিটমেন্টটা হয় এবং অ্যাকাউন্টিংয়ের কাজগুলো করে কী কী
এবং অ্যাকাউন্টিংয়ের কাজ এখানে অত্যন্ত সায়েন্টিফিক। আমরা জানি অ্যাকাউন্টিং হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ অ্যাকাউন্টিং দ্বৈতভাবে ইটস এ সায়েন্টিফিক সিস্টেম বিকজ এটা দ্বৈতভাবে অর্থাৎ সমপরিমাণ ডেবিট এবং সমপরিমাণ ক্রেডিট প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে দিয়ে আমরা ডেবিট ক্রেডিট করে আমরা সায়েন্টিফিক্যালি অ্যাকাউন্টিং মেনটেন করে থাকি। তাই আমরা অ্যাকাউন্টিং ফর লিজেসে দেখব যে রেন্ট পেমেন্ট স্ট্রাকচারে টোটাল 2 লাখ টাকা অথবা 40,000 টাকা a year, an annual payment of টাকা 70,000 70,000 in each year for the first 2 years and an annual payment of টাকা 20,000 in each of the next 3 years. তাহলে আমরা দেখি show the entries of all 5 years. আমরা একটু দেখি আমরা জানুয়ারি এন্ট্রি কি দিব। একটা এন্ট্রি ফর দ্য ইয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অর্থাৎ আমরা সেকেন্ড ইয়ারে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে কী দিব? প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ প্রিপেইড রেন্ট আমার 30,000 টাকা আর রেন্ট এক্সপেন্স আমার হচ্ছে 40,000 টাকা, ক্যাশ চলে গেল 70,000 টাকা। আবার পরবর্তী 3 বছর এবং তার পরবর্তী বছর একই জায়গাতে হবে, সেক্ষেত্রে কী হবে? আমাদের রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইডটা তখন চলে যাবে ক্রেডিটে, ক্যাশ চলে যাবে ক্রেডিটে। ওকে, প্রিপেইড কত চলে যাচ্ছে? 20,000, ক্যাশ চলে যাচ্ছে 20,000। তাই রেন্ট এক্সপেন্স টোটাল পরবর্তী বছরে আমরা 40,000 ডেবিট হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম আমার মনে হয়। এক্সাম্পল 2, আমাদের মনে সময় শেষ 45 মিনিটস 40। আমরা দেখব যে প্রায় শেষ। এক্সাম্পল 2, টার্ম অফ লিজ 5 years, রেন্ট পেমেন্ট স্ট্রাকচার টোটাল টাকা 10,50,000 অথবা 2,10,000 a year per year, an annual payment of টাকা 2,50,000 in each of the next 3 years. Show all the entries for all the 5 years. 5 বছর আমরা এন্ট্রি করব, যারা দাখিলা করব। সেই ক্ষেত্রে আমরা কি করব? রেন্ট এক্সপেন্স 2,10,000। ওকে, এর টোটাল হচ্ছে 10,50,000, বাট ইয়ারলি আমাকে পে করতে হচ্ছে 2,10,000। আচ্ছা, আর ক্যাশ আমার চলে যাচ্ছে কত? ক্যাশ 1.5 লাখ টাকা চলে যাচ্ছে। ক্যাশ আমার চলে যাচ্ছে 1.5 লাখ টাকা। রেন্ট পেয়েবল কত হচ্ছে? 2,10,000 থেকে 1.5 লাখ যদি আমি বাদ দেই তাহলে হয়ে যাবে আমার কত? 60,000। আবার সেম আমরা এন্ট্রি ফর দ্য নেক্সট 2 years আমরা কি করব? রেন্ট এক্সপেন্স 2,10,000, ওকে, রেন্ট পেয়েবল 40,000, ক্যাশ 2,50,000। তাহলে আমার টোটাল আমার কি হলো? আমার মিলে গেল। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। Waterworld Company leased equipment from Postal Company. The lease term of 4 years and requires equal rental payments of taka 37,283 at the beginning of each year. The equipment has a fair value at the inception of the lease of taka 1,30,000 and estimated useful life of 4 years and no salvage value, অর্থাৎ কোনো ভগ্নাংশের মূল্য থাকবে না। Waterworld এর কোম্পানি pays all executive costs directly to third parties. আচ্ছা, the appropriate interest rate 10%. Prepare Waterworld's January 1st, 2013 journal entries at the inception of the lease. আমরা শুরুতেই যে জার্নাল এন্ট্রি দিব, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ 1,30,000, লিজ লায়াবিলিটি 1,30,000। তারপরে আমরা ক্যালকুলেশন করে দেখলাম লিজ লায়াবিলিটি হচ্ছে 37,283, 37,283। আমরা এটা ক্যালকুলেশনটা করে দেখলাম। তারপর হচ্ছে রিক ক্লেনচার কর্পোরেশন রেকর্ডেড ক্যাপিটাল অফ টাকা, এটা শেষ হয় না, আর মনে সময় নাই। আমাদের লাস্ট স্লাইড, এটাও লাস্ট স্লাইড, আলাদা 2 মিনিট আছে। হ্যাঁ, the interest rate is 12%. Corporation made the first lease payment of taka 35,947. The lease requires 8 annual payments. অর্থাৎ 8 annual payments, 8টা annual payments দিতে হবে। The equipment has a useful life of 8 years and no salvage value.
তো যাই হোক, আমরা এখানে জার্নালটা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স 19,686 টাকা ইন্টারেস্ট পেবল, অর্থাৎ 2 লাখ টাকা থেকে আমি যদি এই টাকাটা লেস করি, ওটা 12% করলে আমার চলে আসবে, ক্যালকুলেটর আমি দেখি সেখানে 19,686 টাকা চলে আসবে। তারপর ডেপ্রিসিয়েশন আমার স্টেটমেন্ট মেথড আমরা করেছি, সেখানে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেক্ষেত্রে 25,000 টাকা চলে আসে। ওকে, তো 2 লাখকে আমরা যদি 8/1 দিয়ে ভাগ দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের যেহেতু 8টা ইনস্টলমেন্ট 8 দিয়ে ভাগ দিব, সেক্ষেত্রে আমার 25,000 টাকা চলে আসতেছে। কত নাম্বার সিলেক্ট করতেছে সম্ভবত এটি আমাদের লাস্ট স্লাইড। সবাইকে লাইভে, মাই ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রি 3rd year, many thanks for joining with me with our Narayanganj College Facebook live class, and I also also extend my thanks and gratitude to all the participants already attended with our live class, and also wish you good advice for our students, and so that they can study well, and at last we hope that you keep well and keep safe, stay blessed, my dear students. আমরা সবাই সবার জন্য দোয়া করব। এটি আমাদের এখনকার এই প্যান্ডেমিকের যেই স্লোগান, সেটা হচ্ছে আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের প্রায় ক্লাস শেষ পর্যায়ে 8 years life, 3 years of the 8 years useful life, and present value of the main lease payment is too less. তো আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ার ভ্যালু অফ দ্য সেট লিজ প্রিপেয়ার জার্নালস the Keystone Journal to record is January 1, 2012. Annual lease payments of টাকা 37,500. আরে ভাই, আপনি আমার ইয়ে হয়ে গেছে এন্টিবডি, আপনার কোনো ভয় নাই, ভয় হলো তাপসের তাপস হয়ে গেছে, বলুন হইয়া গেছে, আরে কে আপনি কোন আপনি আরে না দিদি আছে এন্টিবডি আরে কোন আপনি আর না রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আপনি তো কি আমার তো শেষ হয়ে গেছে, কি করুন 45 মিনিটের ক্লাস আর কি করুন 45 মিনিট নাকি? আমরা লাস্টে দেখতে পাচ্ছি আমার আরেকটা স্লাইড রয়েছে। Jennifer Brent Corporation owns equipment of that cost 72,000 and has a useful life of 8 years with no salvage value. And Jennifer Brent leases equipment the Donna Habike Incorporation 1 year or 1 rental payment. Prepare Jennifer Brent Corporation's journal entry. Anyway, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, আমাদের এখানে কত, সেটা হচ্ছে যে 8 years। ওকে, আমার সেখানে আমাকে বলা আছে যে 1 year লিজ, সেই ক্ষেত্রে আমি 1 year লিজ হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, আর ডেপ্রিসিয়েশন আমি ধরবো, আমরা আমেরিকান সিস্টেমে বলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হচ্ছে ইউএসএ সিস্টেম, আমেরিকান সিস্টেম। ডেপ্রিসিয়েশন আমরা কীভাবে করবো, 72,000-কে 8 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 9,000 টাকা। এটাই হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন।